ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজ চলছে কেরানীগঞ্জের ডকইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। ঈদের প্রায় 2 সপ্তাহ আগেই সৌদি থেকে দেশে ফেরার বিমান টিকিট মিলছে না। সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের, দায় অস্বীকার বিমান কর্তৃপক্ষের। ঈদ কেনাকাটায় কদর বেড়েছে রাজশাহী সিল্কের। রেশমি কাপড়ে হাল ফ্যাশনের কাটিং পেয়েছে জনপ্রিয়তা। দর্জি বাড়িতে ব্যস্ত কারিগররা। এবং 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে। সরকারের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের খবর। পাহাড় ধসে শতাধিক মানুষের প্রাণহানির পর স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পার্বত্য চট্টগ্রাম। নিখোঁজ স্বজনদের খোঁজ না পেয়ে আহাজারি করছেন অনেকে। এদিকে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধার কাজ রাতে বন্ধ হয়ে গেলেও সকাল থেকে আবারও শুরু হয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, ভোরে আলো ফুটতেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলগুলো কাজ শুরু করেছে বিভিন্ন পাহাড়ি এলাকায়। চট্টগ্রাম থেকে 40 এবং কুমিল্লা ও নোয়াখালী থেকে 20 জন ফায়ার সার্ভিসের বিশেষায়িত সদস্য এসে যোগ দিয়েছেন উদ্ধার তৎপরতায়। তবে অবিরাম বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় এবং এলাকাগুলো দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। এদিকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় 18টি আশ্রয় কেন্দ্রে অন্তত 4000 মানুষ আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে রাঙ্গামাটি জেলায়। এছাড়া পাহাড় ধসের কারণে জেলার প্রায় 30 কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বন্ধ আছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা। এই রেস্কিউ টিমগুলোর মাধ্যমে আমরা অরিজিনাল যে মাটির লেয়ার, মাটির যে দোআঁশ মাটি কি এঁটেল মাটি, ওই ধরনের আমরা চিন্তাধারা করে কাজ করব এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আশা করি যেসব মিসিং রয়েছে সেগুলা উদ্ধার করতে সক্ষম হব। আমাদের সেই ধরনের লজিস্টিক আমাদের অপ্রতুল আছে, যে যার ফলে আমরা নিজেদের ঝুঁকি নিয়ে সেই জায়গায় যেতে পারতেছি না, যার ফলে দুর্ঘটনার বেশি। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য এখন যে পরিমাণ আমাদের মেডিকেল টিম বা দরকার, সেরকম মানে যেহেতু যাতায়াত বন্ধ, টিমগুলো যেতে পারতেছে না। বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর মিছিল যেন কোনোভাবে রোধ করা যাচ্ছে না, বরং তা বেড়েই চলেছে। গত 10 বছর চট্টগ্রাম, রাঙ্গামাটি এবং বান্দরবন জেলায় পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 450 মানুষ। সবশেষ গত রোববার মধ্যরাত থেকে মাত্র কয়েক ঘন্টায় অন্তত 150 জনের মৃত্যু হয়েছে বলে পাহাড় ধসে। বালির পাহাড় হয় গঠনগত কারণ ছাড়াই অপরিকল্পিত পাহাড় কাটা এবং অবৈধ বসতি স্থাপনই প্রাণহানির অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ির জন্য পাহাড় যেমন অলংকার, তেমনি নানা কারণে সে পাহাড় মৃত্যুর কারণ হয়েও দেখা দিয়েছে। বিগত 2007 সালের জুন মাসে পাহাড় ধসে চট্টগ্রামে 128 জনের মৃত্যুর পর গত 10 বছরে কিন্তু এই মৃত্যুর হার থেমে থাকেনি। 2015 সাল পর্যন্ত 8 বছরে নগরীতে পাহাড় ধসে মারা গেছেন 194 জন। 3 পার্বত্য জেলাও পাহাড় ধসে মৃত্যুর হার বেড়েছে। রাঙ্গামাটি ও বান্দরবনে এই হার তুলনামূলক বেশি। সর্বশেষ নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া, চন্দনেশের পাশাপাশি রাঙ্গামাটি এবং বান্দরবনে অন্তত 150 জনের মৃত্যু হয়েছে। এক শ্রেণীর স্বার্থান্বেষী মহলের চাপে অথবা তাদের কাছে নথি স্বীকার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেটি সরকারি হোক অথবা রাজনৈতিক দলগুলো হোক, নথি স্বীকার করে কিন্তু বারবারই এই পাহাড় কাটার সাথে যারা জড়িত তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় দেওয়ার প্রেক্ষিতে আমরা দেখলাম ব্যাপকভাবে পাহাড় নিধন হচ্ছে এবং পাহাড় অপরিকল্পিতভাবে পাহাড় কাটা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের পাহাড়ের উপরিভাগের মাত্র কয়েক ফুট মাটি শক্ত থাকলেও পুরো পাহাড়ের ঘটনা রয়েছে বালির আধিক্য। ফলে বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতেই পাহাড়গুলোর নিচের দিকের মাটি নরম হয়ে যায়। দ্বিতীয় এবং তৃতীয় বৃষ্টি থেকেই শুরু হয় পাহাড় ধস। অথচ সে বালির পাহাড়েই মানুষ বসতি গড়ে তুলছে।
অনিয়ন্ত্রিত পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া তো রয়েছেই। পাহাড় বালি মাটি অথবা সিল্টি সাইডে তৈরি, সেখানে পানি পড়লে তার স্টেবিলিটি নষ্ট হয়ে যায় একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ম্যান মেড ডিজাস্টার, পাহাড় কেটে ফেলতেছি কিন্তু তার স্টেবিলিটি নষ্ট করে ফেলতেছে আমি নিজে পাহাড়ের। এদিকে পাহাড় কাটা কিংবা পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস প্রতিরোধে কঠোর আইন থাকলেও নেই বাস্তবায়ন। পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও রহস্যজনক কারণে পাহাড় কাটা প্রতিরোধে নীরব ভূমিকা পালন করছে। আর এ সুযোগে নির্বিচারে পাহাড় কাটার ফলে ক্ষেত্র তৈরি হচ্ছে পাহাড় ধসের। পাহাড় না কাটার জন্য কিন্তু সুনির্দিষ্ট আইন আছে এবং আইন প্রয়োগের ব্যবস্থাও আছে, কিন্তু অজ্ঞাত কারণে যেহেতু পাহাড় যারা কাটেন তারা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে, প্রভাবশালী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। চট্টগ্রাম শহরে ছোট বড় শতাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে 1 লাখের বেশি মানুষ। আর রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায় এ ধরনের বসবাসের হার কয়েক গুণ বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের রেলের 23 জুনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। সকাল 8টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। টিকিট পেতে গতকাল বিকেল থেকেই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা করেন হাজারো মানুষ। সাধারণ মানুষরা বলছেন, ঈদের সড়ক পথে যানজট সহ দুর্ঘটনার ঝুঁকি থাকায় পরিবারকে নিয়ে ট্রেনে করে বাড়ি ফিরতে চান তারা, আর এই জন্যই রাতভর অপেক্ষা করছেন একটি টিকিটের জন্য। এদিকে তিস্তা ট্রেনের জন্য যারা লম্বা লাইনে ছিলেন তারা অভিযোগ করে বলেন, 15 থেকে 20 জনকে টিকিট দেওয়ার পরই আর টিকিট নেই বলে জানায় রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষ আজ এসি কামরার কোনো টিকিট ছাড়েনি বলেও অভিযোগ টিকিট প্রত্যাশীদের। কালোবাজির অভিযোগ পাওয়া না গেলেও যাত্রীদের দাবি আরো দ্রুত যেন তাদেরকে রেল টিকিট সরবরাহ করা হয়। এদিকে সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ নিশ্চিত করতে রেল স্টেশনে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রেনে মাত্র 4টা সিটি আছে, এসি কেবিন, এবং আমার এই যে 24 ঘন্টার অক্লান্ত পরিশ্রম, সারা রাত ঘুম জাগা, এখানে ইফতার, এখানে থিওরি, তারপরেও আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেয়েছি। আমার কাছে আর কোনো ক্লান্তি বিন্দু পরিমাণেও নেই। 35 নম্বর সিরিয়াল ছিলাম, কাল রাত 9টায় আসছি। সিএরি এখানে চলছে, সবকিছু এখানে চলছে। ওকে, আমি 20 জন না যেতে টিকিট শেষ, 30টা টিকিট শেষ। রাত 11টার সময় আসছি এবং টিকিট কাটতে এত কষ্ট করতেছি মা বাবা ভাই বোনদের জন্য, ঈদ ভাগাভাগি করার জন্য। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মোজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ। কাজল, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজ 23শে জুনের আগাম টিকিট দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে দেখছি যে খুব স্বতঃস্ফূর্তভাবে টিকিট দেওয়া হচ্ছে। ঠিক 8টার সময় সবগুলো কাউন্টারের জানালা খুলে দেওয়া হয়েছে এবং এরপর থেকে আমরা দেখছি যে রাত থেকে এবং ফজরের সময় যারা অংশ নিয়েছেন সবাই কিন্তু ধীরে ধীরে টিকিট নিচ্ছেন। তবে একটি অভিযোগ আমরা খুব ব্যাপকভাবে আজকে পেয়েছি যে তিস্তা ট্রেনের টিকিট 20 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে বলে যারা টিকিট কিনতে এসেছেন তারা আমাদেরকে অভিযোগ করেছেন। এবং আরও একটি অভিযোগ হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে সুন্দরবন এক্সপ্রেসের টিকিটও অনেকটা শেষের পথে। তাদের কথা হচ্ছে যে এই রাত থেকে অপেক্ষা করে এত অল্প সময়ের মধ্যে যদি টিকিট শেষ হয়ে যায় তাহলে তারা এখানে কেন এসেছেন। এবং আরও একটি অভিযোগ হচ্ছে যে যারা অনলাইনে টিকিট কেনার চেষ্টা করেছেন, এখানে দাঁড়িয়েও অনেকে চেষ্টা করেছেন, তারা বলছেন যে 8টা বাজার পর থেকেই সার্ভার এমনভাবে বিজি ছিল যে কেউই সেখান থেকে কোনো টিকিট নিতে পারেননি। এবং আরও একটি অভিযোগ ছিল, আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে নারীদের একটি মাত্র কাউন্টার ছিল, কিছুক্ষণ আগে আরও একটি কাউন্টার বাড়ানো হয়েছে, তারা একটু স্বাভাবিকভাবে এখন টিকিট নিতে পারছেন। তবে 3.25 ঘন্টা অতিবাহিত হলেও আমরা কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে মানুষজন খুব কমেছে, তেমন একটা ফাঁকা পরিস্থিতি দেখতে পাচ্ছি না, একই ধরনের ভিড় এখন পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে। তবে আরও একটি বিষয় বলে রাখি যে এখানে কোনো ধরনের ঝামেলা, অন্যান্য বিভিন্ন বছরে যে কালোবাজারের অভিযোগ থাকে, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তবে যাত্রীদের মধ্যে যারা যেতে চান, টিকিট কাটতে এসেছেন, তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে যে এত তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যাওয়ার যে কারণ, ভেতরে ভেতরে আসলে অন্য কিছু হচ্ছে কিনা এমনটা ইঙ্গিত তারা আমাদেরকে দিয়েছেন। তবে তারপরেও বলা যায় যে এখন পর্যন্ত অনেকটা তাড়াতাড়ি টিকিট শেষ হয়ে যাওয়ার যে কারণ, ভেতরে ভেতরে আসলে অন্য কিছু হচ্ছে কিনা এমনটা ইঙ্গিত তারা আমাদেরকে দিয়েছেন। তবে তারপরেও বলা যায় যে এখন পর্যন্ত অনেকটা সুশৃঙ্খলভাবেই টিকিট বিক্রি হচ্ছে। তবে সকাল থেকেই আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে যারা অনেকে অফিস ছুটি নিয়ে আজকে টিকিট কাটতে এসেছেন, এই টিকিটটা যদি
6টা কিংবা 7টার থেকেই যদি দেওয়া শুরু হতো তাহলে হয়তোবা তারা খুব সহজেই টিকিটটা নিতে পারতেন, অফিস ছুটি নেওয়া লাগতো না এবং খুব সহজে রাতের পরে যে ধরনের একটা অপেক্ষা থাকে সেই অপেক্ষাও তাদের করা লাগতো না। তো তাদের এই একটা অনুরোধ, তবে আমরা আশা করছি যে খুব সুশৃঙ্খলভাবে যেহেতু শুরু হয়েছে সুশৃঙ্খলভাবেই টিকিট বিতরণ এখানে আজকের মতো শেষ হবে। তো এই ছিল কাজল কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আগাম টিকিট বিক্রির সবশেষ খবর। দর্শক, কমলাপুর রেল স্টেশনে ঘরমুখ মানুষের ঈদ যাত্রায় টিকিট প্রত্যাশীদের টিকিট কার খবর জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নগরীর কেরানীগঞ্জের ডকইয়ার্ডের শ্রমিকরা। যাত্রী আকৃষ্ট করে নিজেদের আখের গোছাতে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামত করে নদীতে নামানোর পায়তারা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এবারের ঈদ বর্ষা মৌসুমে হওয়ায় অন্যবারের তুলনায় দুর্ঘটনার আশঙ্কা একটু বেশি থাকায় বিশেষজ্ঞরা বলছেন কোনোভাবেই যেন অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ লঞ্চ নদীতে নামতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ নজর রাখতে হবে সংশ্লিষ্টদের। আর এই বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। খলিল রহমানের ক্যামেরায় আহমেদ সালেকিনের বিশেষ রিপোর্ট। লোহার উপরে আগুনের ফুলকি, হাতুড়ি পেটার শব্দ আর রগের তুলির আঁচড় বলে দিচ্ছে সামনে ঈদ। তাই পুরনোকে নতুন করে সাজাতে বুড়িগঙ্গা নদীর ওপারে ব্যস্ত সময় পার করছেন ডকইয়ার্ডের শ্রমিকরা। বরাবরের মতো যাত্রী আকৃষ্ট ও বাড়তি টাকা আয় করতেই এই পন্থা অবলম্বন করে থাকেন লঞ্চ মালিকরা। নতুন করে রং ঢং করলে, যা নতুন দেখলে যাত্রীরা বেশি আসবে, আমাদের কিছু ইনকাম ভালো হবে। এতে কারো সমস্যা না থাকলেও ঠিক একই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী নেমে পড়েন বাড়তি টাকার লোভে অনিরাপদ ও ফিটনেসবিহীন লঞ্চ নদীতে নামানোর প্রচেষ্টায়। তাড়াতাড়ি কাজ শেষ করে যাত্রী নিয়ে যাবে। সামনে তো মালিকের কাছে তাড়াতাড়ি কাম কাজ ঠিক করতে আর কি সবকিছু ঠিক করতে আছে, নতুন করবো আর কি। আর এসব কারণে প্রায় দেখা দেয় দুর্ঘটনা, হতাহত হন অসংখ্য মানুষ। এবার বর্ষা মৌসুমেই ঈদ হওয়ায় ঝুঁকিও তাই একটু বেশি। ফিটনেসবিহীন লঞ্চ যে কতটা অনিরাপদ তা উঠে আসে গত কয়েক বছরের নৌ দুর্ঘটনার পরিসংখ্যানে। 2005 থেকে 2016 সাল পর্যন্ত শুধু ঈদের সময় দুর্ঘটনা ঘটেছে 48টি। নিহত হয়েছেন 264 জন আর এখনো নিখোঁজ রয়েছেন 72 জন, আহত শতাধিক। আর এসব দুর্ঘটনার অন্যতম কারণও ছিল নৌপথে ফিটনেসবিহীন লঞ্চ চলাচল। দুর্ঘটনা এড়াতে নজরদারির পাশাপাশি ফিটনেসবিহীন লঞ্চের বিষয়েও সতর্ক থাকতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট। এখন যেহেতু সামনে ঈদ আসছে এবং এরই সাথে আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ, মাঝে মাঝে আবহাওয়াটা খারাপ হয়ে যায়। যদি কর্তৃপক্ষ যথাযথ উদ্যোগের মাধ্যমে এটি সমাধান করেন এবং সেটি হবে যদি ফিটনেসবিহীন নৌযানকে মোবাইল কোর্ট এবং আইনি ব্যবস্থার মধ্যে নিয়ে আসা যায়। এদিকে অনিরাপদ নৌযান চলাচলের বিষয়ে যাত্রা বাতিল সহ আরো কঠোর ব্যবস্থা নেওয়ারও কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। ডি শিপিং এর ম্যাজিস্ট্রেট থাকবে, বিআইডব্লিউটি এর ম্যাজিস্ট্রেট থাকবে এবং এখানে সার্বক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনার জন্য অন দি স্পট ফাইন এবং জরিমানা বা কার্যক্ষেত্রে যদি কোনো ভায়োলেশন হয় আমরা যাত্রা বাতিলও করে দেওয়ার মতো এখানে ব্যবস্থা রাখবো। ঈদে ঘরমুখ মানুষের বাড়তি চাপ সামলাতে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন তিনি। ঈদ উপলক্ষে নৌপথে এবার যাত্রী চাপ যেমন বাড়বে তেমনি বর্ষা মৌসুম হয় আশঙ্কা রয়েছে দুর্ঘটনারও। তাই বিশ্লেষকরা বলছেন নৌপথে যেন ঝুঁকিপূর্ণ লঞ্চ আসতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আর লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়ে যেন না উঠতে পারে সে বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, তবেই ঈদ উদযাপন হবে নির্বিঘ্নে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। 2017-18 অর্থ বছরের বাজেটে ভ্যাট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের। এতে ক্ষতির মুখে পড়বে ইস্পাত শিল্প, নেতিবাচক প্রভাব পড়বে অবকাঠামো উন্নয়নে। তাই 2019 সাল পর্যন্ত ইস্পাত শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি শিল্প উদ্যোক্তাদের। অর্থনীতিবিদদের আশঙ্কা ভ্যাটের কারণে সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে ব্যয় বৃদ্ধি সহ বাড়বে দুর্নীতি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কোন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শর্ত উন্নত অবকাঠামো, কিন্তু আসছে অর্থ বছরে অবকাঠামো নির্মাণের কাঁচামাল রড সিমেন্টের উপর ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজেট বিশ্লেষণে দেখা যায় রড তৈরির কাঁচামাল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 0 থেকে বাড়িয়ে 5% করা হয়েছে। উৎপাদন পর্যায়ে গ্যাস ব্যবহারের ভ্যাট বাড়ানো হয়েছে 12% ও বিদ্যুৎ ব্যবহারে 5% থেকে করা হয়েছে 15%। এর সঙ্গে থাকছে পণ্য বিক্রিতে একক ভ্যাট হার 15% করার প্রস্তাব। শিল্প মালিকরা বলছেন প্রস্তাবিত এই ভ্যাট কাঠামো
কার্যকর হলে টন প্রতি 10,000 টাকা পর্যন্ত দাম বাড়বে রডের। যারা ক্রেতা তাদের এত বড় সক্ষমতা আসে নাই, 8-10 হাজার টাকা বৃদ্ধি পাবে, এটা ইমিডিয়েট তারা দিতে পারবে। প্রাইসটাকে এইভাবে রাখি, ডেভেলপমেন্ট একটা মুখ থুবড়ে পড়বে। 2019 পর্যন্ত আমাদের সক্ষমতা অর্জনের জন্য ভ্যাট যে 15% এটা মুক্ত রাখা হোক। যে রাজস্ব আয় বাড়াতে বাজেটে সিমেন্ট শিল্পে কর আদায়ের কাঠামো পরিবর্তন করা হয়েছে। এই শিল্পে উৎসে কর কমানোর দাবি উদ্যোক্তাদের। প্রতিটা ব্যাগে 16 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে 5% দিচ্ছি। যদি 3% বা 2% নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা আরো সাশ্রয়ী মূল্যে আমাদেরকে ভোক্তাদেরকে দিতে পারতাম বা পারবো। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রড সিমেন্টের দাম বাড়লে বাড়বে প্রকল্প বাস্তবায়নের সময়সীমা, সেই সঙ্গে তৈরি হবে অর্থ অপচয়ের আশঙ্কা। প্রকল্প মূল্য যখন বৃদ্ধি পাবে তখন আবার এটার ভিতরে আরেক দফা দুর্নীতির সুযোগ তৈরি হবে। সরকারের ক্ষেত্রে এখন যেটা প্রয়োজন হবে সেটা হলো সার্বিকভাবে এই প্রকল্প ব্যয়ের ভিতরে কতখানি এটার দামটা রিফ্লেক্ট করবে সেই বিষয়ে একটা ভালোভাবে হিসাব তৈরি করা। যখন দাম বাড়বে তখন আমার ব্যক্তি খাতের বিনিয়োগও কিন্তু আরো বেশি কস্টলি হয়ে যাবে। ইস্পাত শিল্প মালিকদের সংগঠনের তথ্য মতে দেশে বর্তমানে 50 লাখ টন রডের চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে 80 লাখ টন, আর মোট চাহিদার 30% আসে সরকারের বিভিন্ন প্রকল্প থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বরগুনায় শুধু ডিলারদের তালিকাতেই সীমাবদ্ধ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের কার্যক্রম। প্রতি বছরের মতো এবছর রমজানেও ন্যায্য মূল্য নিত্যপণ্য থেকে বঞ্চিত জেলাবাসী। ডিলাররা বলছেন লোকসান হওয়ায় পণ্য আমদানি করছেন না তারা, আর জেলা প্রশাসন বলছে এ বিষয়ে কোনো নির্দেশনা পাননি তারা। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে টিসিবির ডিলাররা খোলা ট্রাকে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র বরগুনায়। ডিলাররা টিসিবির পণ্য বিক্রি না করায় স্থানীয় মুদি দোকানগুলো থেকে পণ্য কিনছেন জেলাবাসী। এ অবস্থায় ন্যায্য মূল্যে পণ্য না পাওয়ায় ক্ষুব্ধ তারা। বরগুনাতে কোনো টিসিবির ভ্রাম্যমান বা কোনো একটা দোকান এরকম আমরা দেখি না। বিগত 3-4 বছর ধরে বরগুনাতে এরকম কোনো কার্যক্রম দেখি না। রমজানে আমরা টিসিবির কোনো সেবা পাইতেছি না, পাইলে আমাদের উপকার হইতো। বেচাকেনা উচিত, এটা বিক্রি হওয়া উচিত বরগুনাতে আমি মনে করি। বরগুনা জেলার টিসিবির ডিলার তালিকায় 3 জনের নাম পাওয়া গেলেও তারা সবাই জেলা শহরের বাইরে থাকেন। নিয়ম অনুযায়ী দোকান থাকার কথা থাকলেও তাদের নেই। প্রতি বছর পণ্য আনার কথা থাকলেও লোকসানের অজুহাতে পণ্য তুলছেন না বলে দাবি তাদের। 1900 কেজি মাল বরিশাল দিয়ে আনলে আমাদের পোষায় না কিছু। আমরা বলছি আমাদের যদি মাল বেশি বাড়াইয়ে দেওয়া হয়, মিনিমাম 5 টন মোট যদি দেওয়া হয় 15 দিন অন্তর, তাহলে আমাদের আইনে হয়তো এলাকায় হয়তো আমাদের 2 টাকা থাকে। 4 কেজিতে আমাদের দেয় 4 টাকা, 2 টাকা আনছে। এরপর এই দোকান ভাড়া আছে, লেবার আছে, তার হলে 2-3 হাজার টাকা লাভ হয়। তবে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার দাবি, এবছর টিসিবির বিষয়ে কোনো নির্দেশনা পাননি তিনি। আমরা খোঁজ নেব যে ডিলারদের কাছে কোনো নির্দেশনা আসছে কিনা, যদি এসে থাকে তাহলে এটি যেন যথাযথভাবে তারা বিক্রি করে। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করব। নিয়ম অনুযায়ী ডাল, তেল, চিনি, ছোলা ও খেজুর জেলা শহরের 2টি গুরুত্বপূর্ণ স্থানে ন্যায্য মূল্যে খোলা ট্রাকে বিক্রি করার কথা। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। ঈদের প্রায় 2 সপ্তাহ আগেই সৌদি আরবের রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বিমানের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশি যাত্রীরা। ট্রাভেলস অফিসগুলোতে খোঁজ নিয়েও কোনো টিকিট নেই। এ প্রতি ঈদেই ছুটি নিয়ে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে থাকেন সৌদি প্রবাসীরা। এবারও ঘরমুখো প্রবাসী বাংলাদেশিরা রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটের বাংলাদেশ বিমানের টিকিটের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সির অফিসে খোঁজ নেন। রমজানের শুরুতে বিমানের প্রতিদিনের ফ্লাইটের সব ক্লাসের টিকিট থাকলেও 12ই রমজান অর্থাৎ 8 থেকে 24 জুনের ফ্লাইটের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমনকি বিজনেস ক্লাসের টিকিটও পর্যাপ্ত না থাকায় অসংখ্য প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না। টিকিটের জন্য আসছি, কিন্তু বাংলাদেশ বিমানে আজকে থেকে ঈদ পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না। 10-15টা দোকান ঘুরছি, বাংলাদেশ বিমানের টিকিট নাই। টিকিট সংকটের বিষয়ে বিমানের রিজিয়নাল ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন তিনি।
অবাধত্ব, সিন্ডিকেট হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? যে কয়েকটা এজেন্সি মিলা তারা নিজেরা ওই সিট কি ধরে রাখার কোনো ক্ষমতা আছে কারো? এটা তো অটোমেটিক আপনারা হয়তো একদিন 2 দিনে একটা টাইম লিমিট দিবে, কম্পিউটার থেকে দিচ্ছে। সিস্টেমকে অ্যাবিউজ করে যদি কিছু করতে পারেন, এটা মানে কারোই তো কিছু করার নেই। এদিকে সিন্ডিকেটের কারণে টিকিট উধাও হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন ট্রাভেল ব্যবসায়ীরা। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানি না কেন এমন হচ্ছে, কোনো সিন্ডিকেট কিনা বা প্রবাসীরা যারা আছে ওরা বলতেছে এটা নিশ্চয় একটা সিন্ডিকেট, এবং আমরাও এমন কিছু মনে করছি যে হঠাৎ করে এরকম হবে কেন। যদি এভাবে সিন্ডিকেট করা হয় তাহলে বিমান ভবিষ্যতে বিমানে চড়া থেকে প্রবাসী যারা আছে এরা ছড়িয়ে যাবে। বিমানের সৌদি আরব থেকে আসা অন্য রুটের ফ্লাইটও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। প্রতিদিন রিয়াদ টু ঢাকা ও জেদ্দা টু ঢাকা রুটে গড়ে প্রায় 838 জন যাত্রী দেশে ভ্রমণ করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বছরের পর বছর পেরিয়ে গেলেও রাজশাহী সিল্কের কদর কমেনি একটুকু। বরাবরের মতো এবারও ক্রেতাদের ঈদ উপহার ও নিজেদের পছন্দের তালিকায় সিল্কের পোশাক রয়েছে সবার শীর্ষে। রমজানের মাঝামাঝিতে জমজমাট রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক পল্লী বাজার। ব্যবসায়ী বলছেন প্রতিদিনই ক্রেতাদের পদভারে সকাল থেকে রাত পর্যন্ত সিল্কের শোরুমগুলো সরগরম থাকছে। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রেশমি পোশাক ছাড়া যেন ঈদের খুশি বেমানান। রেশম নগরী হিসেবে পরিচিত রাজশাহীর মানুষের ঈদ আর সিল্ক যেন একই সুতোয় গাঁথা। রমজানের মাঝামাঝি সময়ে ঈদের কেনাকাটায় সিল্ক বাজারে যোগ হয়েছে নতুন মাত্রা। রাজশাহীর বিসিক শিল্পনগরী এলাকায় গড়ে ওঠা সিল্ক বাজার এখন ক্রেতায় ঠাসা। বেচাকেনা নিয়ে পুরোদমে জমে উঠেছে সিল্ক হাউসগুলো। বাহারি ডিজাইনের রেশমি পোশাকের টানে এখানে আসছেন তরুণীরা। আরামদায়ক টেকসই রং, বুনন আর কাপড়ের দীর্ঘস্থায়িত্বের কারণে রাজশাহী সিল্কের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। কাপড়গুলোর উপরে কাজগুলো দেখতে ভালো লাগছে, মানে আর সব মিলিয়ে মানে সুন্দর লাগছে সবকিছুই। 3 পিস সিল্কের অনেক সুন্দর, তারপর আবার শাড়ি, এগুলো নতুন নতুন আইটেমে নতুন নতুন ভাবে আসে, এই জন্য আমাদের এখানে আসা। আছে ট্রেডিশন সিল্ক, এছাড়া তো আরামদায়ক আর এক্সেপশনাল। আমরা ঢাকা থেকে এসেছি এটার জন্যই, শুধু শাড়ি কিনতেই। নারী পুরুষ থেকে শুরু করে ঈদে সব বয়সী ক্রেতাদের চাহিদা পূরণে নতুন নতুন ডিজাইন আর নজরকাড়া সব পোশাক নিয়ে সেজে উঠেছে সিল্ক হাউসগুলো। এখান থেকে পছন্দ মতো শাড়ি, 3 পিস ও পাঞ্জাবি কিনতে পেরে খুশি ক্রেতারা। যদিও সিল্কের পোশাকের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ওয়াইফের জন্য শাড়ি কিনলাম, হ্যাঁ, মেয়ের জন্য 3 পিস কিনলাম, বাচ্চার জন্য জামা কিনলাম সিল্কের। দাম ঈদের মার্কেটে হিসেবে দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। রিজনেবলি, তারপরেও মনে হয় যে একটু কমানো যায়। ব্যবসায়ীরা জানান ঈদে ক্রেতাদের আকৃষ্ট করতে নানা লোভনীয় অফারের পাশাপাশি তারা জোর দিচ্ছেন আধুনিক ফ্যাশনে। বিভিন্ন মেটেরিয়ালে আমরা কাজ এনেছি, কাস্টমারের পছন্দ চাহিদাকে সামনে রেখে এবার বিপুল সমারোহ উষা সিল্কে। নতুন নতুন ডিজাইন তরুণীদের জন্য, অল্প বয়সী মেয়েদের জন্য বানিয়েছি, সেগুলো বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি। এবার ঈদে রাজশাহীতে 20 থেকে 25 কোটি টাকা সিল্ক পোশাকের বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ীদের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রূপগঞ্জের তারাবতে প্রতিষ্ঠিত জামদানি শিল্প নগরীর সব প্লটে গুণগত মানের জামদানি শিল্প স্থাপন নিশ্চিতে বিসিককে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এই শিল্পের উন্নয়ন ও প্রসারে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল জাতীয় জাদুঘরে জামদানি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এ কথা বলেন। জামদানি শিল্পের উন্নয়নে করা গবেষণা প্রতিবেদনের 16টি সুপারিশ বাস্তবায়নে বিসিককে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা তৈরিরও আহ্বান জানান তিনি। 10 দিন ব্যাপী প্রদর্শনী চলবে 22 জুন পর্যন্ত। উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা। দেশের সম্ভাবনা জামদানি শিল্প বিকাশের যে মহৎ উদ্দেশ্য নিয়ে শিল্পনগরী স্থাপন করা হয়েছে তা বাস্তবায়নে বিসিক আরো তৎপর হবে। বরাদ্দকৃত সকল প্লটেই যাতে উন্নত মানের জামদানি শিল্প স্থাপিত হয় সেই বিষয়ে বিসিকের দৃষ্টি থাকবে বলে আমি মনে করি। গবেষণা প্রতিবেদনে জামদানি শিল্পের উন্নতির জন্য 16টি সুপারিশ উপস্থাপন করা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে। হিমায়িত খাদ্য শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত মূলধনী যন্ত্রপাতির শুল্ক ও কর মওকুফ, এ খাতের কর্পোরেট ট্যাক্স শতকরা 10 ভাগ করা সহ বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ ফ্রোজেন ফ্রুটস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। গতকাল বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরা হয়।
2017-18 অর্থ বছরের বাজেটে এসব সুপারিশ কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল্লাহ। গেল 5 বছরে এ খাতে শ্রমিক মজুরি 219 ভাগ বেড়েছে উল্লেখ করে এ খাতের উৎসে কর 0.25 নির্ধারণ করার দাবি জানান তিনি। সেই সঙ্গে চিংড়ির উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান সহ ভিয়েতনামি জাতের চিংড়ি চাষের অনুমতি দেওয়ার আহ্বান জানান সংবাদ সম্মেলনে। চিংড়ির আগাম মরক প্রতিরোধে ঘেরে জৈব নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সংক্রমিত চিংড়ি বীজ আমদানি প্রতিরোধে সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। গতকাল রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মৎস্য ও চিংড়ি ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, ঘেরে পর্যাপ্ত পানির অভাব, আকস্মিক লবণাক্ততা হ্রাস সহ নানা কারণে চিংড়ি রোগ বালাই বেড়েই চলেছে। অথচ চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে যথেষ্ট ধারণা নেই অনেক চাষির। তাই চিংড়ির উৎপাদন ও রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সরকার ও এ খাত সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন বক্তারা। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতে কর্পোরেট কর তৈরি পোশাক শিল্পের ন্যায় 15% ভ্যাট নামিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGAPMEA। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ও ইফতার মাহফিলে এ দাবি জানান BGAPMEA সভাপতি আব্দুল কাদের খান। এ সময় তিনি 2 বছরের জন্য উৎসে কর মওকুফ, সিঙ্গেল ডিজিটে এ সেক্টরের উদ্যোক্তাদের ব্যাংক লোন, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতে 5% নগদ অর্থ সহায়তা প্রদানের দাবি জানান। প্রথমত, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং সেক্টরে কর্পোরেট ট্যাক্স 35 থেকে 15-তে নামিয়ে আনা। দ্বিতীয়ত, 2 বছরের জন্য উৎস কর মওকুফ করা। তৃতীয়ত, সিঙ্গেল ডিজিটের সেক্টরের উদ্যোক্তাদের ব্যাংক লোনের ব্যবস্থা করা। চতুর্থ, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং সেক্টরে 5% নগদ সহায়তা প্রদান করা। বাজেটে বিড়ি শিল্পের উপর অযৌক্তিক কর প্রত্যাহার ও অবিকৃত তামাক কেনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর রংপুর তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন বিড়ি শিল্প মালিকরা। সমিতির পক্ষ থেকে বলা হয়, প্রতি বছর বাজেটে বিড়ি শিল্পের উপর বৈষম্যমূলক শুল্ক নির্ধারণের কারণে এ শিল্প হুমকির মুখে। বন্ধ হয়ে গেছে শত শত বিড়ি ফ্যাক্টরি। প্রায় 200 কোটি টাকার তামাক অবিকৃত থাকায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তামাক চাষিরা। ব্যাংকিং চ্যানেলে বিদেশ থেকে টাকা পাঠানোর মাধ্যম হিসেবে পরিচিত ট্রান্সফার্স্ট লিমিটেড ইফতার পার্টি আয়োজন করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে ট্রান্সফার্স্টের কান্ট্রি ডিরেক্টর খায়রুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া রেমিটেন্স পাঠানোর জন্য প্রতিষ্ঠানটির সহযোগী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোতে প্রবাসীদের উৎসাহী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান আলোচকরা। দেশের অধিকাংশ নদী দখল আর ভরাটের পেছনে প্রভাবশালী মহলের সম্পৃক্ততা রয়েছে, যে কারণে ব্যাপক সম্ভাবনা থাকার পরও নদীকেন্দ্রিক অর্থনীতি সমৃদ্ধি লাভ করছে না, এমন মত বিশ্বব্যাংকের। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে জলপথের রূপান্তরে বিদ্যমান বাধা শীর্ষক আন্তর্জাতিক কর্মশালায় এমন পর্যালোচনার কথা জানায় সংস্থাটি। অভিযোগ স্বীকার করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দখল করা নদী উদ্ধারের পাশাপাশি আর কোনো নদী যেন ভরাট না হয় সে পরিকল্পনা করছে সরকার। তবে বিগত 5 বছরে বহু নদী দখলমুক্ত হয়েছে দাবি করে ঢাকার চারপাশে সব নদীর অবাধ প্রবাহ নিশ্চিতের আশ্বাস দেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। কর্মশালায় বিশ্বের 13টি দেশের গবেষকরা নদীকেন্দ্রিক অর্থনীতির রূপরেখা নির্ধারণে সরকারের প্রতি বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এবার জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির 3টি সূচকের মধ্যে আমরা দেখছি 3টি কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। সেক্ষেত্রে ডিএসসি এক্স সূচকটি অবস্থান করছে 3 পয়েন্ট বেড়ে 5457 পয়েন্টে। ডিএসসি এস সূচকটি অবস্থান করছে 0.7 পয়েন্ট বেড়ে 1261 পয়েন্টে। এছাড়া ডিএসসি 13 তৃতীয় সূচকটি ডিএসসি 13 সূচকটি অবস্থান করছে 0.4 পয়েন্ট বেড়ে 2027 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত 17,367টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য 141,54 লাখ টাকা। এছাড়া 131টি প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া নিম্নমুখী রয়েছে 76টি এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
দর্শক, এখন আপনাদের জানিয়ে দেব 20টি প্রতিষ্ঠানের শেয়ারের দর যেগুলোর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। 20টি কোম্পানি এমন প্রতিষ্ঠানের শুরুতেই কিন্তু রয়েছে, আমরা দেখছি যে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, 2 নম্বর অবস্থানে রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, 3 নম্বর অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মা। প্রতিষ্ঠান শেয়ারের দর আমরা দেখছি যে 31 টাকা 20 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ আমরা দেখছি যে 31 টাকা 40 পয়সা ছিল, সর্বনিম্ন কিন্তু দেখছি যে ছিল 30 টাকা 60 পয়সা। 4 নম্বর অবস্থানে রয়েছে বিডি ফিন্যান্স, প্রতিষ্ঠানের শেয়ারের দর 22 টাকা 40 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 22 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 22 টাকা। 5 নম্বর অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 37 টাকা 20 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল কিন্তু দেখছি আমরা 37 টাকা 40 পয়সা, সর্বনিম্ন ছিল 36 টাকা 80 পয়সায়। 6 নম্বর অবস্থানে রয়েছে বিকন ফার্মা, প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত রয়েছে 23 টাকা 60 পয়সা, সর্বোচ্চ ছিল 23 টাকা 90 পয়সা, সর্বনিম্ন কিন্তু দেখছি আমরা 23 টাকা 10 পয়সা ছিল। 7 নম্বর অবস্থানে রয়েছে আমরা প্রতিষ্ঠানের শেয়ারের দর 38 টাকা 90 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 39 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 38 টাকা 60 পয়সায়। এছাড়া 8 নম্বর অবস্থানে রয়েছে তশরিফা, প্রতিষ্ঠানটির শেয়ারের দর 33 টাকা 30 পয়সা অবস্থান করছে, সর্বোচ্চ ছিল 33 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 32 টাকা 30 পয়সা। 9 নম্বর অবস্থানে রয়েছে বিডি কোম্পানি লিমিটেড, 10 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু লঙ্কা বাংলা ফিন্যান্স। এছাড়া 11 নম্বর অবস্থানে রয়েছে এএমসিএল, প্রতিষ্ঠানটির প্রাণ, প্রতিষ্ঠানের শেয়ারের দর 221 টাকা অবস্থান করছে। 12 নম্বর অবস্থানে রয়েছে ডোরিন পাওয়ার, 13 নম্বর অবস্থানে রয়েছে এগ্নি সিস্টেম লিমিটেড, 14 নম্বর অবস্থানে রয়েছে সিএনসি কামাল ইন্ডাস্ট্রি লিমিটেড, 15 নম্বর অবস্থানে রয়েছে রিজেন টেক্সটাইল লিমিটেড। দর্শক, এই ছিল এখন পর্যন্ত শেয়ার বাজারের লেনদেনের অবস্থা। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। ঈদের আগে ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ লঞ্চ মেরামতের কাজ চলছে কেরানীগঞ্জে ডক ইয়ার্ডে। অসাধু ব্যবসায়ীদের তৎপরতা, কঠোর অবস্থানে বিআইডব্লিউটিএ। ঈদের প্রায় 2 সপ্তাহ আগেই সৌদি থেকে দেশে ফেরা বিমান টিকিট মিলছে না, সিন্ডিকেটের অভিযোগ যাত্রীদের, দায় অস্বীকার বিমান কর্তৃপক্ষের। ঈদ কেনাকাটায় কদর বেড়েছে রাজশাহী সিল্কের, রেশমি কাপড়ে হাল ফ্যাশনের কাটিং পেয়েছে জনপ্রিয়তা, দর্জি বাড়িতে ব্যস্ত কারিগররা। এবং 2017-18 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট কার্যকর হলে দাম বাড়বে রড সিমেন্টের, ক্ষতির আশঙ্কা ইস্পাত শিল্পে, সরকারের মেগা প্রকল্পে প্রভাব পড়তে পারে বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, সঙ্গে থাকুন সময়ে।